আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সিটিজেন্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুম। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত একুশে বিজনেস। আপনাকে ধন্যবাদ আমাকে এই আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। জি মাসুম ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একটি ব্যাংকের এমডি এন্ড সিইও, প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ ব্যাংকিং খাতে দেখা যাচ্ছে যে অনেক লো রয়েছে। আগে যেটি 10 থেকে 12% হতো, এখন প্রায় 6 থেকে 7% নেমে এসছে। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ ডিক্লাইনের কারণ কি? আচ্ছা, আমরা জানি আমাদের দেশটা কিন্তু প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। কারণ আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নির্ভর করে আমাদের এমপ্লয়মেন্ট। একসময় ছিল যে আমরা জিডিপি গ্রোথ আমরা দেখাতাম আগে, সেখানে ছিল কোনো এমপ্লয়মেন্ট নেই, জবলেস জিডিপি গ্রোথ। সেটাও কিন্তু আমরা তখনই মনে করেছিলাম দ্যাট ওয়াজ দ্য অমিনাস সাইন। স্বাভাবিকভাবে যে একটা দেশের প্রাইভেট সেক্টর যদি গ্রো না করে তাহলে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন হয়ে যায়। সুতরাং এই পর্যায়ে কিন্তু একটা স্ট্যাগনেশনে ভুগে, মানে এটা এখন যদি ইনফ্লেশন প্রিভেল করছে, এটাকে আমি বলবো এটা স্ট্যাগফ্লেশন। আচ্ছা, কারণ প্রাইভেট সেক্টর গ্রোথ আমার কোনো সময় টার্গেট ছিল 13%, সামটাইমস এর বেশিও হতো। সুতরাং সেই দিকটাকে আমাদেরকে কিন্তু এটা কেন কম সেটা আমরা বলছি ওভারঅল মানে একটা স্ট্যাবিলিটি, যেটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি বলেন, তা বাংলাদেশ ব্যাংক তার পার্সপেক্টিভে যে বাংলাদেশ ব্যাংকের কাজটা কি, বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশন কন্ট্রোল করতে চায়, সেটা মনিটারি টুল অ্যাপ্লাই করে, তারপরে আপনার প্রাইস স্টেবিলিটি ইনশিওর করা, তারপরে ফরেন এক্সচেঞ্জের রেটটাকে স্টেবল করা। বাংলাদেশ ব্যাংক আসলে গ্রোথের জন্য কি করে, প্রি কন্ডিশনগুলো মিট আপ করে, মানে এটা কন্ডিউসিভ তারা গ্রোথ ক্রিয়েট করে না, তারা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভে যেমন আমাদের যে কনভেনশনাল টুল যেটা মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া, এটাও একটা ব্যাপার হলো, কস্ট অফ ডুইং বিজনেস বেশ হয়ে গেছে। কিন্তু এছাড়া তারপরে এটা না করলে তো আবার ইনফ্লেশন কন্ট্রোল কতখানি এটা ভূমিকা পালন করতেছে সেটা একটা দেখার ব্যাপার। আমাদের দেশে ইনফ্লেশন কিন্তু এখনও আপনার এখনও প্রায় 10, 10.5 এরকমের মধ্যেই, ডাবল ডিজিটসের মধ্যেই হোভার্স অ্যারাউন্ড, কন্ট্রোল করা যাচ্ছে না। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে আমাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে আমরা রেজাল্টও ভাবে পাচ্ছি না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসতে পারে। সেই ক্ষেত্রে ইনফ্লেশন যদি নিয়ন্ত্রণে আসে, রেট যদি একটু কমে, ইন্টারেস্ট রেট, সেই ক্ষেত্রে কি গ্রোথ অটোমেটিক্যালি বেড়ে যাবে নাকি আরো কিছু? না, আপনারা জানেন কিছুদিন আগে কিছু যে সমস্ত ব্যাংক সিক হয়ে গেছেন, প্রায় 22-23 কোটি টাকার মতো প্রিন্ট করে এদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে আপনার। এই টাকাগুলো কিন্তু আমরা জানি যেহেতু এই টাকাগুলো কিন্তু মানি ফ্লোতে আসে, এটা কিন্তু ইনফ্লেশনটাকে কি করে, বিফ আপ করে। এই টাকাগুলো কিন্তু আপনি দেখেন যে আবার প্রশ্ন উঠতে পারে যে গভর্নমেন্টের বিল বন্ডের কিন্তু রেট মোটামুটি বেশি, বাংলাদেশ ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা এখন রিপো রেট বা তার কাছাকাছি ঘোরাফেরা করে। তো যাই হোক, এই টাকাগুলি মোপ আপ করে আবার নিয়ে আসা, কেননা তখন কিন্তু তারা যেটা দিয়েছে সেটা কিন্তু ডিপোজিটার্সদের ক্লেম সেটেলমেন্ট করতে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট। জি, আপনার কাছে আসবো। আপনি যদি একটু মানে আমাকে একটু মিউট করে আপনি যদি আমাকে বলতেন যে আসলে কারণগুলোর মধ্যে যদি ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসে, অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা আসতে শুরু করে, সেই ক্ষেত্রে প্রাইভেট ক্রেডিট গ্রোথ কি আমরা আবার দেখতে পাবো কিনা? অবশ্যই, কারণ প্রসপেক্ট ইজ অলওয়েজ দেয়ার, বাট এই জন্য প্রি কন্ডিশনসগুলো কিন্তু মিট আপ করতে হবে। একটা হলো ইনফ্লেশনটা কিন্তু একটা ক্লোসিভ ইম্প্যাক্ট, কিন্তু এটা পারভেসিভ, এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। তারপরে ইন্টারেস্ট রেটটাকে একটু পর্যায়ে, কেন ওই পর্যায়ে ইন্টারেস্ট রেটটা যে পর্যায়ে আছে এটাও কিন্তু ব্যবসায়ীদের জন্য, কারণ একসময় আমরা জানেন 6.9 ছিল, সেটাও কিন্তু একটা ফেভারেবল সিদ্ধান্ত ছিল না। সেটাও কিন্তু ম্যাক্রো পার্সপেক্টিভে 6.9 করারও যৌক্তিকতা ছিল না, কিন্তু পরবর্তীকালে ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেওয়া হলো এবং সেটা করা হলো কেন, ইনফ্লেশনটাকে টেম করার জন্য, কন্ট্রোল করার জন্য। কিন্তু সেটাও ভাবে কার্যকরী হচ্ছে না। সেখানে আমাদের শস্যের মধ্যে ভূত কথা সেটা দেখতে হবে, সেটা হলো বাজার ব্যবস্থাপনায় আমরা কতখানি দক্ষতার পরিচয় দিচ্ছি। যে বাজার ব্যবস্থাপনায় কোন কোন জিনিসগুলো? বাজার ব্যবস্থাপনায় দেখেন অনেকেই বলে যে কার্টেল হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, সেটা ছাড়ো বাজার ব্যবস্থাপনায় একটা জিনিস কতবার হাত বদল হচ্ছে। এই ফলে কিন্তু হাত যদি বদল হয়ে যায়, দেখা যাচ্ছে গুডস মুভমেন্ট হচ্ছে না, কাগজ দ্বারা মুভমেন্ট হচ্ছে, এইটা কিন্তু দাম বাড়িয়ে ফেলে। উৎপাদনকারী থেকে আরম্ভ করে একটা রিটেল পর্যন্ত কতবার হাত বদল, এই বদলটাকে
আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে কন্ট্রোল করতে হবে। কারণ এই বিষয়টা আসলে সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। অবশ্যই সামগ্রিক অর্থনীতিতে এটা প্রভাব পড়বে। জি, আপনি একটু আগে বলছিলেন যে আসলে টাকা যে আরেকটি কি একটা কথা হলো যেন কনজিউমার সোসাইটি, কনজিউমার যদি ইনফ্লেশন তাদের কিন্তু অ্যাবিলিটি টু পারচেজ কমে যায়, যারা হায়ার ব্র্যান্ডে কিন্তু তারা লোয়ারে চলে যাচ্ছে। এজ এ রেজাল্ট অফ এটা কিন্তু মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট কিন্তু গ্রোথেও পড়ে। কারণ আমার তো কনজিউমার যদি আমার না কেনা অ্যাবিলিটি থাকে তাহলে আপনার শিল্প ব্যবসা বাণিজ্য এটা তো প্রসারিত হবে না। সেই জায়গায় যেন ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা বা প্রাইস লেভেলটাকে স্টেবল করে, এটা হলো ওভার রাইডিং কনসার্ন। সেই জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু তার যথেষ্ট সচেষ্ট আছে, কিন্তু মেকানিজম কিন্তু বাজারের বা এটা রিফ্লেকশনটা ওইভাবে আসছে না। জি, এক্ষেত্রে কি আপনার কি মনে হয় বাংলাদেশ ব্যাংকে যে মুদ্রানীতি ঘোষণা করা হয় সেটি কি আসলে অতি সামনে যে মুদ্রানীতি আসবে সেটি সংকোচনমূলক হওয়া উচিত কিনা? কিছুটা এখন আমরা মনে হয় অ্যাকোমোডেটিভ কিছু একটা হওয়া উচিত। আচ্ছা, আর কন্ট্রাকশনারিও না, এক্সপানশনারি না, কন্ট্রাকশনারিতে কিছুটা বেরিয়ে আসা যায় কিনা। আচ্ছা, কেননা ইকোনমিকে তো স্টিমুলেট করতে হবে। জি জি জি, তাই না? স্টিমুলেট করে আপনার দেখেন ব্যাংকিং সেক্টর যে দুরবস্থা, ইকোনমির ড্রাইভিং ফোর্স হলো ব্যাংকস। অনেকে কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না, লিকুইডিটি ক্রাঞ্চে ভুগছে। এই ক্রাইসিসটা কি কিছুটা কমেছে কিনা? আপনি যে বলেন 22,000 কোটি টাকা ছাপানো হয়েছে, সেটা কমেছে কিনা? স্পুন ফিডিং অ্যাপ্রোচ। যে ডিপোজিটরস ব্যাংক থেকে যে পেইন নিয়েছে টাকা ওঠার, পরবর্তীকালে হয়তো যার 2 কোটি টাকা আছে সে তাকে হয়তো 20 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে কোনোভাবে তাকে কাভার দেওয়া হয়েছে বা পরে দেওয়া হবে, এই আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু যে টাকাটা চলে যাচ্ছে সেই টাকা কিন্তু সেই ব্যাংকে আবার আসতেছে না, বিকজ তার কনফিডেন্সের জায়গাটাই তো ভেঙে পড়ছে। জি, আমরা আরো আলোচনা করব, আরো কিছু আসলে প্রশ্ন রয়েছে আপনার জন্য। ক্ষতিগ্রস্তদের যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। জি দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিটিজেন্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি মাসুম ভাই, আমরা যেটা আলোচনা করছিলাম, এখন আসি আসলে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের যাদের 50 কোটি টাকার উপরে, তাদেরকে সহায়তা এবং পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং সেই কমিটিতে একজন বিজনেস পার্সনও রয়েছে। সেই ক্ষেত্রে সেই কমিটিকে ঘিরে ঋণগ্রস্ত যে প্রতিষ্ঠানগুলো দুর্দশা অবস্থা রয়েছে সেগুলোকে বাঁচানোর জন্য আপনাদের প্রত্যাশা না, এটা আসলে একটা সময়োপযোগী একটা পদক্ষেপ এই মুহূর্তে। তো যেটা বলা হচ্ছে যে কী কারণে তারা ডিস্ট্রেসড হয়ে গেল, তাদের অবস্থাটা খারাপ হয়ে গেল বা তাদের ঋণ খেলাপি হয়ে গেল, তারা ওভার লিভারেজড হয়ে গেল, তাদের ক্যাশ ফ্লোর সঙ্গে ডেট সার্ভিসিং যে মিসম্যাচ হয়ে গেল, এই কারণটা প্রথমে আমাদের ডিটেক্ট করতে হবে। অর্থাৎ অনেক ভেরিয়েবলস থাকে যেটা তার কন্ট্রোলে, যেমন অ্যাডভার্স এক্সটার্নাল সিচুয়েশন, পলিটিক্যাল আনস্টেবিলিটি, ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্লাকচুয়েশন, তাছাড়া আপনার অনেক ক্ষেত্রে গ্যাসের চাপ নেই বা গ্যাসে প্রেশার পাচ্ছে না, গ্যাসের অভাব বা যেটা এনার্জির যে ক্রাইসিস, এই সমস্ত কারণে কিন্তু তাদের একটা ক্যাপাসিটি, কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, তার যদি অপটিমাম ক্যাপাসিটিতে পরিচালনা করতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে যে পরিমাণ লিভারেজড হয়েছে ব্যাংক থেকে সেটা কিন্তু তার জন্য সক্ষমতা হারিয়ে ফেলে, এটাতে কোনো অবকাশ নেই। তাদেরকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে রিবাউন্ড করাবার জন্য বেল আউট প্যাকেজ হিসেবে এটা ভালো পদক্ষেপ আনডাউটেডলি, কিন্তু এই কারণগুলি বের করতে হবে এবং এটি স্টিমুলাস প্যাকেজের মতো একটা প্যাকেজ। সেটা এই যে 5 সদস্য বিশিষ্ট কমিটি, একজন বিজনেস পার্সনও আছেন, একটা প্র্যাগমেটিক ভিউ নেবে। এখানে আমার একটু বলা দরকার যে একটা তো অনেক সময় দেখা যায় এই সমস্ত স্টিমুলাস বেনিফিটটা ম্যাক্সিমাম বিগিসগুলো নেয় যারা কর্পোরেট সেগমেন্টে আছেন, কিন্তু স্মলার সেগমেন্ট, মিড স্মল সেগমেন্টে ওনারা কিন্তু ওইভাবে বেনিফিটেড হয় না। এর আগে প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি স্টিমুলাস প্যাকেজ যেটা গভর্নমেন্ট দিয়েছিল সেটা ইকোনমির জন্য ভালো ছিল আনডাউটেডলি, কারণ লিকুইডিটি ক্রিয়েট করতে হয় এখন টু স্টিমুলেট দ্য গ্রোথ, এর কোনো সন্দেহ নেই। এখন ওই সমস্ত অ্যাকাউন্ট যারা খারাপ হয়ে গিয়েছে, সুতরাং তাদের তো একটা এম্বার্গোতে এসে গেছে, ব্যাংক ফার্দার ফ্যাসিলিটি করতে পারছে না, এদেরকে তো ফ্যাসিলিটি রিস্ট্রাকচারিং করে রিভাইভ করতে হবে। তা আমার কথা হলে প্রত্যেকটা জায়গায় একটা বৈষম্যের জায়গাটাকে আমাকে স্ট্রাইক করতে হবে, যাতে এই বেনিফিট অ্যালোকেটিভ ভ্যালু ইনশিওর করতে হবে, যাতে আমার মিড সেগমেন্ট স্মল সেগমেন্টে যারা আছে প্লাস বিগিস গ্রোথ, মানে এরা কিন্তু একটা অপরটার উপরে কমপ্লিমেন্টারি রোল পালন করে, পরিপূরক। এটাকে আমি আলাদাভাবে দেখছি না, কেননা অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কের যারা স্মল সেগমেন্ট তারা কিন্তু যারা কর্পোরেট সেগমেন্টকে অনেক র মেটেরিয়ালস দিচ্ছে বা একটা সাপ্লাই চেনের একটা পার্ট, আবার ফরেন সাইডেও তারা কাজ করে।
জি। সুতরাং সব বিচার বিশ্লেষণ করেই একটা ব্যালেন্সিং অ্যাক্ট পালন করতে হবে, যারা একটা সেগমেন্ট হাইলি বেনিফিটেড হলেন, একটা সেগমেন্টের যদি সেন্স অফ ডিপ্রাইভেশন কাজ না করে সেটা দেখতে হবে, এবং কারণটা খতিয়ে দেখতে হবে। অনেক সময় উইলফুল ডিফল্টার্স কিনা, ইচ্ছাকৃতভাবে ফান্ড এভার্ট করেছে কিনা, অথবা সে জেনুইন ডিফল্টার, মানে বলবো যেটার এক্সটার্নাল অ্যাডভার্স সিচুয়েশনের জন্য বা বিভিন্ন রকমের যেটা বললাম আর কি জন্য তারা ডিস্ট্রেস হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে বেল আউট করে, তো এটা সময়ের দাবি। জি, অবশ্যই আমরা আশা করি যে পদক্ষেপ নিয়েছে এটা আনডাউটেডলি প্রেস দৌড় জি, আশা করি আপনার যে রিকমেন্ডেশনগুলো সেগুলো ওনারা বিবেচনায় আনবে, সেটা আশা করছি। এখন আমাদের হাতে 2 থেকে 2.5 মিনিট আছে। পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই। পুঁজিবাজারে যে ক্যাটাগরি প্রথা রয়েছে, অনেকে বলে মান্দাতা আমলের প্রথা। আপনি জানেন আজকেও 4টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, মূলত ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী। আপনার এক্ষেত্রে মতামত কি? আচ্ছা, আমার মতামত হলো, আমরা জানি যে পুঁজিবাজার সংবেদনশীল একটা জায়গা, যে কোনো আসলে এখানে কিন্তু জেনারেল ইনভেস্টরদের স্বার্থ দেখতেই হবে। কেননা এই যে আমরা হঠাৎ করে জেড ক্যাটাগরিতে বা পেনাল্টি ইম্পোজ করার প্রয়োজন আছে, এদেরকে ঠিক করা যায়, কিন্তু এখনকার মার্কেট সিনারিওতে যেখানে পাবলিক কনফিডেন্সের জায়গাটাই একেবারে ভেঙে পড়েছে পুঁজিবাজারে, এবং যেখানে সেখানে আমাদের প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না। তবে যেমন ধরেন অনেকে আছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়ে দিয়েছে, কেউ 10% দিয়ে দিয়েছে, কিন্তু তারা ডিউ টাইমে এগুলি পে অফ সেটেলমেন্ট করতে পারছে না। এখন তারা যখন এটা ঘোষণা করেছিল, তখন কেন তাদের অ্যাবিলিটি আছে বলেই তো 10%, তাদের ব্যালেন্স শিট অডিটেড হয়ে তারপর অ্যাবিলিটি রিজার্ভ দেখে সবকিছু দেখেই তো তারা দিয়েছিল। আর কারণটা কি যে তারা দিতে পারেনি? তারা যদি বলে যে কোনো ব্যাংকে টাকা আটকে গেছে, টাকা দিতে পারছে না, এখন তো এরকম আছে যে অনেক কোটি টাকা আটকে গেছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করি জেড ক্যাটাগরিতে অন্যান্য যে ইস্যুসগুলো সেটাকেও অ্যাকাউন্ট ফর করতে হবে, যে কী কারণে দেওয়ার কারণটা কী। এখন আমরা জানি না যে যাদেরকে জেড ক্যাটাগরি নিয়েছে তাদেরকে এর আগে ইন্টারভেনশন করা হয়েছিল কি না, কোনো নোটিফিকেশন দিয়ে তোমাদের এক্সপ্লেনেটরি এক্সপ্লেনেশন কল করে কী কারণে তোমাদের ডিলে হচ্ছে, এগুলি বিচার বিশ্লেষণ করেই বোধহয় জেড ক্যাটাগরি নিয়ে গেলে ভালো হতো। হুটহাট করে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া বা পেনাল্টি ইম্পোজ করা অনেক সময় কিন্তু মার্কেটকে এটা সাফার করছে কারা? জেনারেল ইনভেস্টর। এটাকে আমি বলবো সোশ্যালাইজেশন অফ লস। লসটা কারা নিচ্ছে? যারা ভেঙে পড়ছে, যাদের দেখেন অনেকে জমি জমা বিক্রি করে এখানে ইনভেস্ট করছে, সারপ্লাস মানি ইনফ্লেশনের প্রেশারে জেনারেট করাও তো একটা ডন্টিং টাস্ক। সেখানে তারাই তাদের অবস্থা কি? তারা একটা ব্যাংকরাফ্টের পড়ে হয়ে যাচ্ছে। সুতরাং এটা আইডল সিচুয়েশন না। সুতরাং আমাদেরকে ওদের জেনারেল ইনভেস্টরদের স্বার্থ সংরক্ষণের জন্য আরেকটু বাস্তবমুখী পলিসি রেসপন্স দরকার আছে বলে আমি মনে করি। জি, মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে নানা দিক নিয়ে কথা বলছিলেন সিটিজেন্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুম। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।